আসসালামু আলাইকুম সকলকে। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে টার্গেট 25 প্রোগ্রামের আরেকটি এমসিকিউ ওয়ান শট ক্লাসে স্বাগতম। আজকের লেকচারে আমরা আলোচনা করব আমাদের আইসিটি বিষয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত নিয়ে। সো এই অধ্যায়টা থেকে দেখা যায় প্রতি বছরই 3 থেকে 4টা এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসেই। আর এই অধ্যায়টা যেহেতু অনেকগুলো ইনফরমেশন আছে আর আমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো দেখা যায় বোর্ড বই থেকে হয়। সো এই ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব আমাদের বোর্ড বইয়ের যেই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে সেগুলো আগে দেখার, দেন হচ্ছে আমরা কি করব বিভিন্ন যে সকল প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কি করব এমসিকিউ গুলো আমরা আসলে কি করব সলভ করব। ঠিক আছে, সো প্রথম আর দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা কি করব একদম মেইন বইয়ের কোন কোন লাইনগুলো আমাদের অবশ্যই পড়তে হবে সেই জিনিসগুলোতে কি করব মেইনলি ফোকাস দিব। ঠিক আছে, তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আস্তে আস্তে আমাদের যে মেইন যে পড়াশোনাটা রয়েছে সেই মেইন পড়াশোনাতে চলে যাই। তো প্রথমে তোমরা যারা হচ্ছে ভাই চ্যানেলের নতুন তারা কিন্তু চাইলেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এইখানে কিন্তু তোমাদের যে আপডেটেড যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু রেগুলার আপলোড হতে থাকবে। ঠিক আছে, সো এখানে কিন্তু তোমরা যদি খেয়াল করো তোমরা এখানে সিকিউ ক্লাসগুলো পাবা, এমসিকিউ ক্লাসগুলো কিন্তু অলরেডি চলমান রয়েছে আমাদের। ঠিক আছে, সো এগুলো কিন্তু আসতেই থাকবে। সো এবার যদি আমরা আসি আমাদের সর্বপ্রথম শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা প্রথমে এই অধ্যায়ের টাইপগুলো দেখি। আমি যদিও বা টাইপগুলোর সাথে কতগুলো এমসিকিউ আসে সেটা লিখে নাই, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের মোটামুটি পড়তে হয় মোরওভারলেস। ঠিক আছে, সো টাইপ দেখো আমরা এখানে 8টা টাইপ লিখে রেখেছি। এই 8টা টাইপ থেকে আলটিমেটলি আমাদের পরীক্ষার কোশ্চেনগুলো হবে আর কি। ভার্চুয়াল রিয়ালিটি আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, আকাশ সার্জারি, মহাকাশ অভিযান, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে কত ন্যানো প্রযুক্তি। সো আমরা আসি প্রত্যেকটা একদম আমরা বইয়ের লাইনগুলো প্রিসাইসলি ভাবে কি করব জিনিসগুলো দেখব। তো প্রথম টাইপ 1 সেটা আমরা কি দেখব ভার্চুয়াল রিয়ালিটি। ঠিক আছে, সো ভার্চুয়াল রিয়ালিটি কি? ভার্চুয়াল রিয়ালিটি মানেই হচ্ছে আমাদের কৃত্রিম বাস্তবতা। ঠিক আছে, আসলে বাস্তবিক অর্থে সত্যি নয় কিন্তু আসলে সত্যি, অর্থাৎ কল্পনার রাজ্যে আলটিমেটলি কি করে আমরা বিচরণ করি কার মাধ্যমে? এই ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে। অনেক সময় দেখা যায় ভার্চুয়াল রিয়ালিটিকে আমরা কি বলতে পারি? প্রথম অক্ষর VR বলে থাকি আর কি। ঠিক আছে, সো দেখো ভার্চুয়াল রিয়ালিটির এখানে একটা সংজ্ঞা আছে। তো সেই সংজ্ঞাটা যদি আমরা একটু করে বলি, ভার্চুয়াল রিয়ালিটি হলো, ভার্চুয়াল রিয়ালিটি আসলে কিসের সমন্বয়ে গঠিত? দেখো তো এখানে লিখে রাখছে, ভার্চুয়াল রিয়ালিটি হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক পরিবেশ, কৃত্রিম পরিবেশ। ঠিক আছে, এমন এক কৃত্রিম পরিবেশ, কি বলছে? এমন এক কৃত্রিম পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটি কি মনে হয়? বাস্তব মনে হয়। তাহলে এখানে আমরা কি কি করছি? হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে এমন একটা পরিবেশ তৈরি করতেছি যা আসলেই বাস্তব নয়, কিন্তু যে ব্যবহার করতেছে তাদের কাছে মনে হবে যে হ্যাঁ আমি আসলে সেখানে কি করতেছি? অবস্থান করতেছি। ঠিক আছে, আর এই যে ভার্চুয়াল রিয়ালিটি যে পরিবেশটা আছে না, সেই পরিবেশটা কি ধরনের পরিবেশ? এই পরিবেশটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক পরিবেশ। ঠিক আছে, পরিবেশটা কি বলেন তো? এখানে হচ্ছে আমাদের ত্রিমাত্রিক যে পরিবেশটা আছে, এখানে ত্রিমাত্রিক পরিবেশটা কি করে বলেন তো? তাহলে ভার্চুয়াল রিয়ালিটি কাকে বলে? এখান থেকে আসবে। ঠিক আছে, ওকে। তো এবার আসি আমাদের পরের জিনিস। এখান থেকে আমাদের ভার্চুয়াল রিয়ালিটিতে আমাদের কিছু জিনিস দেখো, এখানে একটা পড়ে আছে, বাংলাদেশের উদ্যোক্তা তৈরি স্বাস্থ্যমূল্যের VR গগলস পড়ে আছে। তো এখানে আমরা যদি একটু করে খেয়াল করি এখানে আমাদের আসলে কি কি দরকার। এখানে হচ্ছে দেখো বিশেষভাবে তৈরি চশমা, হেলমেট, তারপর হচ্ছে গ্লাভস ইত্যাদি কি করা হয়েছে বলেন তো? এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখি বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট, যেটাকে আমরা কি বলতেছি? HMD, হেড মাউন্টেড ডিসপ্লে। মাঝে মধ্যে পরীক্ষা আসছে। HMD কি নির্দেশ করে? চশমা বা বিশেষ ধরনের হেলমেট এখানে ব্যবহার করা হবে। হ্যান্ড গ্লাভস আছে, বুট আছে, স্যুট ইত্যাদি ব্যবহার করা হয়। ঠিক আছে, আর এখানে একটা জিনিস আছে, টেলিপ্রেজেন্স নামে একটা ওয়ার্ড আছে। এই টেলিপ্রেজেন্স কাকে বলে? এটা আসে। তো আমরা যেহেতু এখানে প্রথম অধ্যায়টাই পড়তেছি, তো এখান থেকে আমাদের কি কি জ্ঞানমূলক কোশ্চেন দরকার সেগুলো হচ্ছে ভাই এখানে বলে দিব। তো এখন দেখো, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে কোনো একটা কিছু পরিচালনা করা। ঠিক আছে, দূর থেকে কোনো কিছু পরিচালনা করার প্রক্রিয়াকে কি বলা হয়? টেলিপ্রেজেন্স বলা হয়ে থাকে। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে দূর থেকে যদি কোনো কিছু পরিচালনা করতে চায় তাহলে সেটাকে কি বলা হয়? টেলিপ্রেজেন্স বলে। আর এই টেলিপ্রেজেন্স VR এর হচ্ছে কি বলেন তো? একটা ব্যবহারের ক্ষেত্রের মধ্যেই পড়ে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব আসলে এটা কোথায় কোথায় আর মেইনলি আমরা ইউজ করে থাকি আর কি, সেই জিনিসটার কথা যদি বলি, দেখেন প্রথম যে অপশনটা, এই অপশনগুলো আমরা একটু মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে কি বিনোদন ক্ষেত্রে।
ঠিক আছে, আমাদের যে বিনোদনগুলো আছে সেই বিনোদন ক্ষেত্রে আমরা কি করতেছি বর্তমানে এই ভার্চুয়াল রিয়েলিটিটা কিন্তু ব্যবহার করতেছি। ঠিক আছে, এছাড়াও দেখেন মিউজিয়াম বা যেসব ঐতিহাসিক যে সকল জায়গায় ভ্রমণ করা আমাদের পক্ষে সম্ভব নয়, সেখানে কিন্তু কি হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহার করে কি করা হচ্ছে বলেন তো, সেই সব জায়গায় ভ্রমণের অনুভূতি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর দেখেন এটার সাথে আমরা একটা জিনিস দেখতেছি, অগমেন্টেড রিয়ালিটি। এই অগমেন্টেড রিয়ালিটি জিনিসটা কি? এই অগমেন্টেড রিয়ালিটি হচ্ছে ভার্চুয়ালিটি একটা নতুন জনপ্রিয়তা শুরু করেছে, যেখানে কি হয়, যেখানে আলটিমেটলি দেখেন এখানে এই কাজটা হয়েছে, অগমেন্টেড রিয়ালিটি যেটা আছে সেখানে এই কাজটা হয়েছে। কোন কাজটা? ওকে, আমরা যদি একটু করে দেখি এই অগমেন্টেড রিয়ালিটি কি, যেখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের একটা সংমিশ্রণ ঘটানো হয়। তাহলে অগমেন্টেড রিয়ালিটিতে কি করা হয়, বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের একটা কি ঘটে, সংমিশ্রণ ঘটানো হয়। ঠিক আছে, অগমেন্টেড রিয়েলিটি কাকে বলে বর্তমান সময়ে পরীক্ষা আসে। ভার্চুয়ালিটি কোথায় ব্যবহার করতেছি? বিনোদন ক্ষেত্রে ব্যবহার করতেছি। ওকে, তারপরে আমরা আর কোথায় ব্যবহার করতে পারি? যানবাহন পরিচালনা বা প্রশিক্ষণে। যানবাহন পরিচালনা বা প্রশিক্ষণে আমরা কি করতেছি বলুন তো, এই যে ভার্চুয়াল রিয়েলিটিটা আছে এই ভার্চুয়াল রিয়েলিটিটা আমরা কি করতেছি, ব্যবহার করতেছি। ঠিক আছে, যেমন হচ্ছে ওই যুদ্ধ বিমান পরিচালনা বা ইয়া পরিচালনা, এই সকল ক্ষেত্রে আমরা কি করি বলেন তো, এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। আলটিমেটলি আমাদের দরকার ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ব্যবহার করা হয়, ব্যবহার ক্ষেত্র থেকে একটা এমসিকিউ আসতে পারে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর আসি দেখেন আমাদের আছে শিক্ষা ও গবেষণায়। ঠিক আছে, শিক্ষা এবং গবেষণায় বিভিন্ন জটিল জটিল যে বিক্রিয়া টিক্রিয়া যেগুলো আছে, যেমন নিউক্লিয়ার ফিউশন যে বিক্রিয়াগুলো হয় সেগুলো আমরা দেখতে পারি না, সেই জিনিসগুলো হচ্ছে আমরা করতে পারি। ঠিক আছে, সেই জিনিসগুলো। তো এখানে দেখেন একটা সিমুলেশন কাকে বলে সেই কথাটা লিখে রাখছে, বাস্তবে কাজ করার আগে কম্পিউটার কৃত্রিমভাবে প্রয়োগ করে দেখানোকেই সিমুলেশন বলা হয়। ঠিক আছে, সিমুলেশন কি বলা হয়? সিমুলেশন হচ্ছে বাস্তবে কাজ করার আগে আমি যদি সেই জিনিসটাকে কি করি ভাইয়া, দেখে ফেলি, সেই জিনিসটাকে আমরা কি বলতেছি, সেই জিনিসটাকে বলতেছি আমরা সিমুলেশন। ঠিক আছে, আর এই সিমুলেশনের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি মাধ্যমে, সিমুলেশন ও মডেলিং করে কি করা হচ্ছে, শিক্ষার্থীদের সহজবোধ্য ও চিত্তকর্ষক ভাবে এই সকল জিনিস আমরা কি করতে পারি বলেন তো, উপস্থাপন করতে পারি। যেমন দেখেন জটিল অণুর আণবিক গঠন রয়েছে, তারপর হচ্ছে ডিএনএ এর গঠন, যা আসলে বাস্তবে আমাদের দেখানোর পক্ষে সম্ভব ছিল না, সেটা আমরা এই ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে খুব সহজেই কি করতে পারি ভাইয়া, দেখাতে পারি। ঠিক আছে, এছাড়াও আমাদের যে চিকিৎসা ক্ষেত্র আছে না, সেই চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু কি করা হয়, এই ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া সামরিক যে প্রশিক্ষণগুলো আছে, ঠিক আছে, যুদ্ধের যে প্রস্তুতি করার জন্য, ঠিক আছে, যুদ্ধের আবহ দেওয়ার জন্য আমরা কি করে থাকি, এটা ব্যবহার করে থাকি। এছাড়াও দেখেন ব্যবসা বাণিজ্যও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এই যে কিওয়ার্ডগুলো আছে না, এগুলো ডিরেক্ট আপনাদের সিকিউতে উদ্দীপকের একদম ডিরেক্ট দেওয়া থাকে, যে বলেই দেয় যে ব্যবসা বাণিজ্যে বা ইয়াতে কি করুন, ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা দেখুন। ঠিক আছে, তো দেখেন এই ব্যবসা বাণিজ্যে কি হয়েছে, উৎপাদিত পণ্যের গুণগত মান, তারপর হচ্ছে গঠন, বিপণন, সম্ভাব্যতা যাচাই, মূল্যায়ন, ঠিক আছে, তারপর হচ্ছে বিপণন কর্মী প্রশিক্ষণ ইত্যাদি সকল ধরনের কাজ কার মাধ্যমে সম্ভব বলেন তো, এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু করা সম্ভব। ওকে, আর ভার্চুয়াল রিয়েলিটির যেমন ভালো দিকও রয়েছে, ঠিক তেমনি কিছু খারাপ দিকও রয়েছে। ভালো দিক কি, ওই আপনি সহজেই অনেক কিছু যেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছিল না সেই কাজগুলো করতেন, এগুলোতে ভালো দিক। ঠিক আছে, আর যদি খারাপ দিকের কথা যদি বলি একটু করে, সবার আগে হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু সবার ব্যবহারের কিন্তু কি থাকে না, সামর্থ্য থাকবে না, তাহলে এটা একটা সামাজিক ডিভাইডেশন তৈরি করবে। তারপর আপনি যখন ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করবেন তখন আপনার কি করতে হবে, চোখে হচ্ছে চশমা পরে থাকতে হবে, হাতে হ্যান্ড গ্লাভস পরে থাকতে হবে, ঠিক আছে, বিভিন্ন ইয়া পড়তে হবে, স্যুট পড়তে হবে। তো দেখা যায় আপনার কিন্তু কি হতে পারে, বিভিন্ন শারীরিক কিছু সমস্যা সৃষ্টি হইতে পারে। তারপর আমরা বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটিতে দেখা যাবে আমরা কি কেউ খারাপ মানুষের সাথে থাকতে চাই না, আমরা চাই কি ভালো কিছু জিনিস বা ভালো মানুষের সাথে কি করতে, টাইমটা স্পেন্ড করতে। তো ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু আপনি চাইলে আপনার মন মতো মানুষ কি করতে পারবেন, চুজ করতে পারবেন। সো তখন দেখা যাবে আপনি সবসময় কি করবেন, একটা কল্পনার জগতে থাকবেন, আসলে তখন কিন্তু বাস্তব জগতে আপনি আসতে পারবেন না। ঠিক আছে, তো তারপরে হচ্ছে মনুষ্যত্বহীনতা কি হবে এখান থেকে তৈরি হইতে পারে, সেগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির কি বলেন তো আমাদের অসুবিধা। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কথা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে। এবার চলেন আমরা এদের রিলেভেন্ট যে সকল এমসিকিউ আছে সেগুলো একটু করে দেখি। তো প্রথমে দেখেন ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, দেখছেন কোথায় ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে। যেমন দেখেন সামরিক ক্ষেত্রে, ইয়েস আমরা সামরিক ক্ষেত্রে দেখতে পাইছি, প্রশিক্ষণে, ইয়েস প্রশিক্ষণে দেখতে পাইছি, শিক্ষা ক্ষেত্রে, হ্যাঁ শিক্ষা ক্ষেত্রে আমরা দেখতে পাইছি। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে হচ্ছে আমাদের সবগুলোই কি হবে, কারেক্ট আনসার হবে। ক্লিয়ার?
ওকে, পরবর্তী এমসিকিউতে আসি। ভার্চুয়াল রিয়েলিটি মূলত সেটা কি একটা কাল্পনিক জগৎ না? ইয়েস, এটা একটা কাল্পনিক জগৎ। কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। ইয়েস, একটা হাই কোয়ালিটি ভিডিও গেম। শুধুমাত্র একটা ভিডিও গেমসই না, এখানে আমরা আরো অনেক কিছু কি করতে পারি, কাজ করতে পারি। তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে আমাদের প্রথমটা। তারপরটা টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র, আমরা অলরেডি দেখছি টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটা, আমাদের হচ্ছে এই যে ভার্চুয়াল রিয়েলিটি আছে, সেই ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত এইচএমডি কি নির্দেশ করে? এইচএমডি হচ্ছে বিশেষ চশমা, ঠিক আছে, বিশেষ চশমা অথবা কি ছিল, হেলমেট। বিশেষ চশমা বা হেলমেট নির্দেশ করে। তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট্য কোনটি? ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট্য হচ্ছে কাল্পনিক জগতে, কল্পনা জগতে কি করবে, সে বিচরণ করবে। তারপরে কোশ্চেন, সাধারণভাবে ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশ, এই ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশটা কিরকম? ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক পরিবেশ দেখা যায়। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটা? কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র হচ্ছে ভিআর বা ভার্চুয়াল রিয়ালিটি। শেষ, প্রথমটা শেষ। প্রথমটা কি ছিল? ভার্চুয়াল রিয়ালিটি। তো ভার্চুয়াল রিয়ালিটি থেকে এই টাইপের কোশ্চেনগুলো আসে, আর নতুন নতুন যে সকল কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু অলরেডি ভাই দেখাই দিছি। এবার সময় টাইপ 2 কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা কি করব, কিছু কথাবার্তা বলবো। ঠিক আছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রথম লাইন দুইটাতেই একদম দুইটা ইম্পর্টেন্ট এমসিকিউ। প্রথমে বাষ্পীয় শক্তির ব্যবহার শুরু হয় কোথায়? শিল্প বিপ্লব, প্রথম শিল্প বিপ্লবে। প্রথম শিল্প বিপ্লবে কি হয়েছে? বাষ্পীয়, ঠিক আছে, বাষ্পীয় শক্তির ব্যবহার শুরু হয়েছে দেখি প্রথম শিল্প বিপ্লবে। আর দ্বিতীয় শিল্প বিপ্লবে কি হয়েছে দেখেন তো? বৈদ্যুতিক শক্তির ব্যবহার, ঠিক আছে, বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার হয়েছে কোথায়? দ্বিতীয় যে শিল্প বিপ্লব আছে সেই দ্বিতীয় শিল্প বিপ্লবে কি হয়েছে আমাদের এটা। তাহলে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল কি দিয়ে? বাষ্পীয় শক্তির ব্যবহার দিয়ে। আর দ্বিতীয় বিপ্লব কি? বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার দিয়ে কি হয়েছিল, শুরু হয়েছিল। খুবই দুটো গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওকে, এবার আসি পরবর্তীতে। আমরা দেখবো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কাকে বলে। সবার আগে এটা তাহলে হচ্ছে চিন্তা শক্তি, বুদ্ধি বা বিশ্লেষণ ক্ষমতা মানুষের একটা সহজাত জাত। আমরাই চিন্তা করতে পারি, আমরা সকল কিছু করতে পারি, ঠিক আছে। একটা যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো বা বিশ্লেষণ করার ক্ষমতাকে কি বলা হয়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, আগে অনেক আগে দেখা যাচ্ছিল কি এই কৃত্রিম বুদ্ধিমত্তা কি ছিল বলেন তো? একটা মানে কল্পনার বিষয় ছিল, কিন্তু বর্তমানে এটা আর কল্পনা না, এটা কিন্তু বাস্তবে হতে কি করা হচ্ছে বলেন তো? করা সম্ভব হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনারা জেনে নেবেন যে এআই কাকে বলে। তাহলে একটা যন্ত্রকে মানুষের বুদ্ধিমত্তা, মানুষের মতো চিন্তা ভাবনা করার বা বিশ্লেষণ দেওয়ার ক্ষমতাকে কি বলা হয়? এআই বলে থাকে। আর এই চিত্রটা একটু ভালো মতো আমরা দেখবো। এই চিত্রটা থেকে আমাদের এমসিকিউ মাস্ট আসবে। ঠিক আছে, এই চিত্রটা থেকে কি আসবে? এমসিকিউ আসবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি বলেন তো বিভিন্ন ক্ষেত্র বা ব্যবহার ক্ষেত্র এবং তার উদাহরণ কোথায় কোথায় ব্যবহার করি। যেমন দেখেন মেশিন লার্নিং এ ব্যবহার করি, এনএলপি তে ব্যবহার করি, স্পিচ, রোবোটিক, ভিশন। ঠিক আছে, এই মেশিন লার্নিং এর মধ্যে ডিপ লার্নিং আছে, এনএলপির মধ্যে অনুবাদ বা তথ্য সমান করা, স্পিচ টু টেক্সট বা টেক্সট টু স্পিচ, রোবোটিক্স আছে, ভিশন আছে। ঠিক আছে, রোবোটিক্সটা তার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো এগুলো মোটামুটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ক্ষেত্র এবং পাশে তাদের উদাহরণগুলো আছে। পরীক্ষা আসবেই, কোনো না কোনো একটা বোর্ডে দেখবেন এইটা থেকে কোশ্চেন চলে আসছে। ওকে, তো এটা গেল আমাদের এখান থেকে। সো এইখানে হচ্ছে আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা এমন একটি পদ্ধতি বেছে নিয়েছেন যেটা কি করে, যেটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। এই মানুষের মস্তিষ্কের মতো যেটা কাজ করে সেটাকে কি বলছেন তারা? সেটাকে বলছেন হচ্ছে নিউরাল নেট। মানুষের মস্তিষ্কের মতো কাজ করে সেটাকে তারা কি বলছে? নিউরাল নেট বলছে। এটা একটু করে আমরা মাথায় রাখবো। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের এখানে আরো কিছু দিছে, যেমন ডিপ লার্নিং কি বা ইয়া কি। আর আমাদের এখান থেকে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এটা কৃত্রিম বুদ্ধিমত্তায়। কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা কোন ধরনের ভাষা ব্যবহার করি? সি বা C++, জাভা, তারপর হচ্ছে প্রলগ, তারপর হচ্ছে সাদলো, তারপর হচ্ছে কি LISP, CISP। আর এই যে ভাষাগুলো আছে না, এই প্রোগ্রামিং ভাষাগুলো আমরা কি করি? কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করে থাকি। ঠিক আছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় কোন ভাষা ব্যবহার করি? পরীক্ষা আসছে মাস্ট, একটু করে ভালো মতো আমরা দেখে নিব। ওকে, সো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমাদের বইতে খুবই কম সংখ্যক জিনিস রয়েছে, যদি আবার রোবোটিক্স সম্পর্কে এত বেশি ব্যাখ্যা ইন ডিটেলসে বলা নাই। বাট আমরা এখন যখন এমসিকিউ সলভ করব তখন দেখবেন রোবোটিক্সের যে এমসিকিউ গুলো আছে সেগুলো কিন্তু আমরা কি করে ফেলবো? সলভ করে ফেলবো। ঠিক আছে, তখন দেখবেন আরো অনেক কিছু সহজ লাগবে। তো প্রথমে আসি, বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার শুরু হয়েছিল কোন শিল্প বিপ্লবে? এখানে যদি বা অপশনগুলো একটু ভুল আছে, এই অপশনগুলো হবে না। বৈদ্যুতিক শক্তির ব্যবহার কোথায়? দ্বিতীয় শিল্প বিপ্লবে। আর প্রথম শিল্প বিপ্লবে কি ছিল বলেন তো?
বাষ্পীয়। প্রথম শিল্প বিপ্লবে কি ছিল? প্রথম শিল্প বিপ্লব ছিল বাষ্পীয়, আর দ্বিতীয়টা কি ছিল? বৈদ্যুতিকের মধ্যে ছিল। ঠিক আছে, ওকে, প্রথমটা তাহলে আমাদের ডান। তারপরে কে প্রথম এআই শব্দটি প্রবর্তন করেন? জন ম্যাকার্থি নামে একজন বিজ্ঞানী আছে, তিনি কি করেন? সর্বপ্রথম এটা করেন। নিচের কোনটি কম্পিউটারে পাওয়া যায় না? কম্পিউটারে কি নেই? নিজস্ব বুদ্ধিমত্তা নাই। তা আমরা কি করছি? তাকে বুদ্ধিমত্তা দেওয়ার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে কি নিউরাল নেটের মধ্যে ছিল। ঠিক আছে, নিজস্ব বুদ্ধিমত্তা নেই। তথ্য প্রক্রিয়া করার জন্য মানুষের মস্তিষ্কের মধ্যে কাজ করে কোন পদ্ধতি? ঠিক আছে, এটা আসলে এগুলো ভুল। এটা আসলে হচ্ছে কি নিউরাল নেট যেটা ছিল আর কি। ঠিক আছে, কার মধ্যে? তথ্য প্রক্রিয়া করার জন্য মানুষের মস্তিষ্কের মধ্যে কাজ করে। ওই কিছুক্ষণ আগে দেখবেন হচ্ছে আমরা দেখছিলাম, সেটা কি ছিল? নিউরাল নেট ছিল। তাহলে এটা হচ্ছে সেই নিউরাল নেট। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় কোথায়? ওই ব্যবহার ক্ষেত্রের মধ্যে ছিল। ঠিক আছে, আমরা 5টা ব্যবহার ক্ষেত্র দেখছিলাম, তার মধ্যে ছিল কি একটা? রোবোটিক্স। তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় কিসের মাধ্যমে? এটা হচ্ছে আমাদের এটা রিইনফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে। কার মাধ্যমে? রিইনফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে হয়ে থাকে। তারপর হচ্ছে এআই এর ব্যবহার ক্ষেত্র, দেখছেন ব্যবহার ক্ষেত্রটা কিন্তু আসতেছে। তাহলে এটা কি মেশিন লার্নিং? ইয়েস। রোবোটিক্স? ইয়েস। ওয়ার্ড প্রসেসিং? না। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে আমাদের প্রথম যে জিনিসটা আছে, সেই প্রথম জিনিসটা। এবার হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল ভাষা ব্যবহার করা হয়, কি ভাষা? ম্যাটল্যাব? ইয়েস। শাদুলু? ইয়েস। সিএসএস? না। ক্যাসকেডিং স্টাইল শিট, এটা আমরা কোথায় ব্যবহার করছি? এটা হচ্ছে আমরা ব্যবহার করছি হচ্ছে ওয়েব পেজ তৈরিতে। ঠিক আছে, আমাদের যে ওয়েব পেজ আছে, সেই ওয়েব পেজ তৈরিতে আমরা এই যে ভাষাটা আছে, এই ভাষাটা কিন্তু ইউজ করতেছি। তার মানে আনসারটা কত? আনসারটা হচ্ছে আমাদের প্রথমটা। তারপরটা আসি, রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? রোবট গঠনে 3টি নির্দিষ্ট কিছু রয়েছে, বিশেষত্ব রয়েছে। এবার আমরা রোবোটিক্সের বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখবো। ইউএভি, যদি এটা আমাদের পরের স্লাইডে আসবে। ইউএভির পূর্ণরূপ কি? আনমেইন্ড এরিয়াল ভেহিক্যাল। ঠিক আছে, আনমেইন্ড এরিয়াল ভেহিক্যাল মানে মনুষ্যহীন যে ভেহিক্যালটা আছে আর কি। ঠিক আছে, ওকে। তারপর আমরা বলতেছি মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটা? এটা কিন্তু হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহার করা হয়? প্রধানত আমরা ব্যবহার করে থাকি আমাদের এই যেখানে রোবোটিক্স আছে, সেই রোবোটিক্সের মধ্যে। আমরা আস্তে আস্তে রোবোটিক্সে চলে আসতেছি। ঠিক আছে, রোবোটিক্সের ডিটেলস গুলো এখানে নাই, বাট আমরা একটু করে পড়ে রাখবো। বিগত বছরের কোশ্চেন যখন সলভ করবেন, তখন দেখবেন এই কথাগুলো কিন্তু আসছে। রোবোটিক্স কি? রোবোটিক্স হচ্ছে রোবটের যে বিজ্ঞানটা আছে, সেটাকে কি বলা হয়? রোবোটিক্স বলা হয়ে থাকে। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? অ্যাকচুয়েটর ব্যবহার করা হচ্ছে আমাদের রোবোটিক্সে। এই যে রোবটের যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া হয় না, এইটার জন্য কি ব্যবহার করা হয়? ওই অ্যাকচুয়েটরটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর আসি, কোনটি রোবটের ব্যবহার? রোবট কোথায় ব্যবহার করা হয়? জটিল সার্জারি চিকিৎসায়। ইয়েস, জটিল সার্জারি চিকিৎসায় রোবট ব্যবহার করা হয়ে থাকে। যেমন আছে ব্যক্তির সাক্ষ্য শনাক্তকরণের জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি, নতুন জাতের বীজ উৎপাদন, এটার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টেনিস বলের আকৃতি তৈরি, এটার জন্য ন্যানো প্রযুক্তি। দেখছেন প্রত্যেকটা কোনো না কোনো জায়গায় আছে। আমরা যখন পুরো ক্লাসটা করে ফেলবো, তখন দেখবেন প্রত্যেকটা কাজের আপনি কি করতে পারতেছেন, জেনে গেছেন। ওকে, এবার আমাদের পরের জিনিস, মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? মানে দুঃসাধ্য কাজ যেটা মানুষের করা পসিবল না, ঠিক আছে, করা কষ্টদায়ক, সেই কাজটা কি করে দেয়? সহজেই করে দেয় হচ্ছে আমাদের যে রোবোটিক্স আছে, সেই রোবোটিক্স গুলা। তারপর আসি, কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়? অলরেডি আমরা বুঝছি, আমাদের যে রোবোটিক্স আছে, সেই রোবোটিক্স আমরা অ্যাকচুয়েটরটা ব্যবহার করি। কাজের প্রয়োজনে রোবট কত ডিগ্রি ঘুরতে পারে? আমরা সর্বোচ্চ এইদিকে হইলাম, আবার এখান থেকে ধরে এদিকে হইলাম, এই দুইটাই, মানে আমরা 180 ডিগ্রি ঘুরতে পারলাম, কিন্তু রোবট এই মাথাটাকে 360 ডিগ্রি কি করতে পারে? ঘুরাতে পারে। তার আনসার হবে কত? 360 ডিগ্রি। তারপর আসি এবারে কোশ্চেনটা, সম্প্রতি ডিজিটাল মেলা উদ্ভাবনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামে একজন যন্ত্রমানবের কথা হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা কখনো আসবে না, যে একটু জানার জন্য যে রাখি। উদ্দীপকের কোন প্রযুক্তি ইঙ্গিত করেছে? যন্ত্রমানব সোফিয়া। তাহলে এটা কি একটা রোবটের সাথে রোবোটিক্স আর কি। তারপর আসি, উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ফলে, রোবোটিক্সের ফলে কি হবে? শিশুদের বুদ্ধির বিকাশ ঘটবে না, মানুষের কর্মস্থলে বাড়বে না, মানবিক মূল্যবোধ বৃদ্ধি পাবে না, শিল্প কলকারখানার ব্যয় বাড়বে। কারণ দুঃসাধ্য কাজগুলো এখন রোবট করবে। আগে যেখানে মানুষ 8 ঘন্টা করতে পারছে, রোবট তো অনবরত করতে পারবে। ঠিক আছে, তাহলে এই জন্য দেখা যাবে কি হবে? এটার আনসারটা হবে শিল্প কারখানার কি হবে বলেন তো? ব্যয়টা কমবে। পরেরটা আসি, পরেরটা শেষ। এবার আসি আমাদের ক্রায়ো সার্জারি। ঠিক আছে, এবার আমরা কি দেখবো? এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে আমাদের যে ক্রায়ো সার্জারিটা আছে, সেই ক্রায়ো সার্জারি নিয়ে কি করবো? আমরা কথাবার্তা বলবো। তাই ক্রায়ো সার্জারি কি? ক্রায়ো সার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যেখানে কি করা হয়? অত্যাধিক শীতল তাপমাত্রা কি করা হয়? প্রয়োগ করে আমাদের কোষের যে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত যে টিস্যু রয়েছে, সেগুলোকে কি করা হবে? ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, মাঝে মধ্যে পরীক্ষায় কোশ্চেন আসে, 4 নম্বরের কোশ্চেন আসছে, এই ক্রায়ো সার্জারিতে মানে আসলে আইসিইউ ভূমিকাটা কোথায়?
তো একটু করে ক্রায়োসার্জারি জাস্ট প্রসেসটা একটু করে বলে দিই। প্রথমে একটা ক্রায়োজেনিক এজেন্ট থাকে, দেখেন আমাদের এখানে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়, তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড, এই জিনিসগুলা, এই গ্যাসগুলো কি হয় ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই তরল গ্যাসগুলো, এগুলো আসলে সবগুলো কি হবে তরল। তাহলে এই তরল যে গ্যাসগুলো আছে, এই তরল গ্যাসগুলো কি হয় ক্রায়োজেনিক এজেন্ট নামে পরিচিত। ঠিক আছে, আমার তাপমাত্রা যখন যেটা দরকার তখন আমি সেই অনুসারে কি করি ক্রায়োজেনিক এজেন্টগুলো সিলেক্ট করি। এই যে ক্রায়োজেনিক এজেন্ট আছে, সেই সাপোজ আমার এইখানে এই ক্রায়োসার্জারিটা আমরা ত্বকের আঁচিল, ঠিক আছে, তারপরে তিল, এগুলো রিমুভে কি করি ব্যবহার করে থাকি আর কি। তো সাপোজ আমার এখানে একটা আঁচিল আছে, আমি এটা রিমুভ করবো, তাহলে কি করতে হবে, প্রথমে এই জায়গাটা প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা সিলেক্ট করার জন্য কি করতে হবে, এই কম্পিউটারের আইসিডির কিন্তু কি রয়েছে ভূমিকা রয়েছে আর কি। ঠিক আছে, প্রথমে জায়গাটা আমি সিলেক্ট করলাম, জায়গাটা সিলেক্ট করার পর আমার এইটা মানে এই জিনিসটা আমি যদি সরাতে চাই তাহলে আমার কত ডিগ্রি তাপমাত্রা দরকার হবে সেটার উপর ভিত্তি করে আমি ক্রায়োজেনিক এজেন্টটা সিলেক্ট করব। সেই ক্রায়োজেনিক এজেন্টকে কায়োপাপ হচ্ছে কি সূচের মতো একটা অংশ, সেই কায়োপাপটা কি করবো দেন এখানে পুশ করে দেবো, তখন দেখা যাবে ওই ক্রায়োজেনিক এজেন্টটা ভিতরে চলে গেল। সেই ক্রায়োজেনিক এজেন্ট যখন ভিতরে চলে যায় তখন ভিতরের তাপমাত্রাটা দেখা যায় মাইনাসে চলে আসে। মাইনাস কত দেখেন, -41 থেকে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসে। সেই তাপমাত্রায় এই কোষের ভিতরে অক্সিজেন এবং রক্ত চলাচল করতে পারে না। যেহেতু অক্সিজেন এবং রক্ত চলাচল করতে পারছে না, তখন ওই যে কোষটা আছে সেই কোষটা কি হয়ে যায় মারা যায়, এই কথা বলছে। ঠিক আছে, দেখেন ওই নিম্ন তাপমাত্রায় রক্ত অক্সিজেন সম্ভব নয়, তারপরে দেখা যায় ওই টিস্যুটার কি হয় ক্ষতিসাধন হয়। ওকে, এটাই হচ্ছে কাজ। তাহলে এখানে একটা কায়োপাপ আছে, এই কায়োপাপ হচ্ছে কি অত্যন্ত সূক্ষ্ম সুযুক্ত কায়োপাপ। কায়োপাপটা হচ্ছে কি একটা সূচের মতো, সূক্ষ্ম একটা সূচের মতো। ওকে, দেন হচ্ছে আবার কি করা হয় ওই তাপমাত্রা রিয়া করার জন্য আরেকটা গ্যাস আমরা এখানে দিয়ে দিই, তারপর আবার তাপমাত্রাটা কি হয় নরমাল পর্যায়ে চলে আসে। এই হচ্ছে কাজ। ওকে, তাহলে এখানে কি আমি কাটাছেড়া করছি না, এখানে কিন্তু রক্তপাত আসছে না। তার মানে এই যে চিকিৎসা পদ্ধতি এটা হচ্ছে কি একটা বলেন তো রক্তপাতবিহীন, এখানে কোনো রক্তপাত কি করা হচ্ছে না, আসতেছে না বা যাচ্ছে না। ওকে, আর এখানে তো অলরেডি আমি বললাম এখানে কার ব্যবহার রয়েছে বলেন তো, এখানে হচ্ছে আমাদের আইসিডি কিন্তু অনেক ব্যবহার রয়েছে, এটা 4 নাম্বার সিকিউ কোশ্চেনও আসে। ওকে, তারপরে হচ্ছে দেখেন এই রোগীর তথ্য চিকিৎসা গবেষণা ফলাফল ইত্যাদি সংরক্ষণের জন্য কম্পিউটার ডেটাবেস সিস্টেম আমরা কি করতেছি ব্যবহার করতেছি। ক্যান্সারের অনেক সুবিধা রয়েছে। ঠিক আছে, অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় এখানে যে ক্যান্সার বা নিউরোসার্জারির যে চিকিৎসা রয়েছে সেইখানে কি হয় এই ক্যান্সারের অনেক সাশ্রয়ী এবং প্রক্রিয়া সম্পন্ন করতে কম সময় লাগে, বেশি সময় লাগে না। ঠিক আছে, এই প্রক্রিয়ার জটিল পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা দেখেন ব্যথাও নাই এত বেশি, রক্তপাত বা অপারেশনজনিত কাটাছেঁড়ারও কোনো কি নেই, এখানে জটিলতা নাই। ঠিক আছে, রোগীকে আবার কি করতে না কোনো পূর্ব প্রস্তুতিও নিতে হয় না। ঠিক আছে, অনেক সময় দেখা যায় সার্জারি শেষেই কি করতে পারে রোগী বাসায় চলে আসতে পারে, কিন্তু একটাই ঝামেলা, সাপোজ আপনার এইখানে সমস্যা, আপনি যদি এইখানে দেন তখনই দেখা যাবে কি আপনার সুস্থ যে কোষটা আছে সেই সুস্থ কোষটা কি হয়ে গেছে বলেন তো নষ্ট হয়ে গেছে। আর এর পার্শ্ব প্রতিক্রিয়া কিছুটা আগেই সেটা হচ্ছে কি লিভার ও ফুসফুসের স্বাভাবিক গঠন কি হইতে পারে বলেন তো বিনষ্ট হইতে পারে এবং স্নায়বিক সমস্যাটা কি করতে পারে উদ্ভব করতে পারে। এগুলোই হইতেছে কি বলুন তো আমাদের ভার্চুয়াল রিয়ালিটি ক্রায়োসার্জারির মধ্যে কি কি মেইন সমস্যা হইতে পারে সেই সমস্যাগুলো আমরা এখানে দেখে নিলাম। ওকে, সো এবার চলুন আমরা এমসিকিউ সলভ করি। ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহার করা হয় আমরা অলরেডি দেখছি, আমাদের যে আর্গন গ্যাসটা আছে সেই আর্গন গ্যাসটা আমরা কি করে থাকি ব্যবহার করে থাকি। তারপর আসি এই কোশ্চেনটা, যদিও এটা ভার্চুয়াল রিলেটেড একটা কোশ্চেন। প্রফেসর রায়ানা এমবিবিএস পাস করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়, সেখানে সে কৃত্রিম পরিবেশে, দেখেন পরিবেশটা কিরকম, কৃত্রিম পরিবেশে সে কি করছে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে। তাহলে রায়নার প্রশিক্ষণ গ্রহণ কৃত্রিম পরিবেশে রোগী ছাড়া সে সার্জারি প্রশিক্ষণ নিছে, তার মানে কি ছিল সে ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে পড়ে। তারপর আসি উক্ত পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন, ওই ভার্চুয়াল রিয়ালিটির বাস্তবায়নের জন্য দরকার কম্পিউটার সিমুলেশন ইয়েস, ত্রিমাত্রিক ইমেজ ইয়েস, অ্যাকচুয়েটর তো আমরা রোবোটিক্স ইউজ করছি, তাহলে অ্যাকচুয়েটর বাদ, প্রথমটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত, ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত কে নাইট্রোজেন, কোন ধরনের নাইট্রোজেন অবশ্যই হইতেছে তরল যে নাইট্রোজেনটা আছে সেই তরল নাইট্রোজেনটা সম্পর্কিত। তারপর আসি ক্রায়োসার্জারি কোথায় করা হয়, ক্রায়োসার্জারি আসলে লিভার ক্যান্সারে আমরা কি করে থাকি। তো হচ্ছে ক্রায়োসার্জারি চিকিৎসায় পদ্ধতিতে ব্যবহার করা হয় কোনটি, ব্যবহার করা হচ্ছে আমরা দেখছিলাম কি আর্গনটা কিন্তু ইউজ করতাম আমরা, ঠিক আছে আর্গন। তারপর আসি ডক্টর মুনির শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষণ দেন। তাহলে কৃত্রিম পরিবেশে যেহেতু তিনি সার্জারি প্রশিক্ষণ দিচ্ছে তার মানে এটা ভার্চুয়াল রিয়েলিটি বুঝতে পারতেছি। একজন যকৃত ক্যান্সারের রোগী তার কাছে এলে তিনি তাকে -100 ডিগ্রি
অত্যাধিক শীতল তাপমাত্রায় চিকিৎসা দিলেন। তাহলে বলছে প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি, প্রশিক্ষণ তিনি প্রশিক্ষণ নিয়েছেন কৃত্রিম পরিবেশে, তার মানে কি ভার্চুয়াল রিয়ালিটি। ঠিক আছে, আর ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম, ইয়েস তুলনামূলকভাবে কম। অপারেশনের ধকল সহ্য করতে হয় না, এটাও ইয়েস। আশেপাশের কোষের ক্ষতি হয় না, এটা কিন্তু বলা যায় না। আপনি যদি ভুল দেন তাহলে কিন্তু আশেপাশে ক্ষতি হইতেই পারে। তাহলে এটার আনসার কোনটা? ওকে, এবার আমাদের মহাকাশ অভিযান, উৎপাদন ব্যবস্থা ও প্রতিরক্ষা। এখানে এত বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন নাই, জাস্ট হালকা পাতলা কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে আমরা একটু করে যদি দেখি। তাহলে প্রথমে এই যে মহাকাশটা আছে, তাহলে এই মহাকাশের প্রথমে যে জিনিসটা আছে সেগুলো হচ্ছে আমাদের এই জিনিসগুলাই। যেমন 1957 সালের 4 অক্টোবর মহাকাশে প্রথম উপগ্রহ যায়, সেটা কি স্পুটনিক নিক্ষেপণ করা হয়। তারপর হচ্ছে 1961 সালের 2 এপ্রিল কি করা হয়েছে বলেন তো? প্রথম মানুষ, যার নাম হচ্ছে কি ইউরি গ্যাগারিন, তিনি কি করছেন? মহাকাশে গেছেন। তাহলে আলটিমেটলি এই যে জিনিসগুলো আছে না, এই জিনিসগুলো পুরোটাই হচ্ছে আপনাদের কি দরকার? আপনাদের দরকার হবে। ঠিক আছে, এই পুরোটাই আপনাদের দরকার হবে। আচ্ছা, মহাকাশ অভিযান করার জন্য একটা মহাকাশ যানকে ঘন্টায় প্রায় 30,000 মাইল গতিবেগ অর্জন করতে হয়। কত? 30,000 মাইল গতিবেগ অর্জন করতে হয়, যেটা আমাদের শব্দের গতিবেগ থেকে কত গুণ বেশি? শব্দের গতিবেগ থেকে 8 গুণ বেশি। ঠিক আছে, সো এই কয়টা জিনিস কি করতে হবে? আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, যেমন এখানে একটা জিও স্টেশনারি স্যাটেলাইট নামে একটা স্যাটেলাইট আছে। ঠিক আছে, কি স্যাটেলাইট বললাম? জিও স্টেশনারি স্যাটেলাইট। আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইটের নাম কি ছিল? বঙ্গবন্ধু 1। আমরা 57তম রাষ্ট্র হিসেবে, একটু মনে রাখবো, কততম রাষ্ট্র হিসেবে? 57তম দেশ হিসেবে আমরা কি করছি? স্যাটেলাইটটা পাঠিয়েছি। নামটা কি? বঙ্গবন্ধু 1, যদিও বা এখন নামটা হচ্ছে চেঞ্জ করতেই পারে। ঠিক আছে, সেই বঙ্গবন্ধু 1 এটার নাম কততম রাষ্ট্র হিসেবে? 57তম রাষ্ট্র হিসেবে। ঠিক আছে, আর এই জিও স্টেশনারি স্যাটেলাইট হওয়ার জন্য, ঠিক আছে, মনে হবে যে ওই পৃথিবীর আকাশে কি হয়েছে? একটা জিনিস স্থির হয়ে আছে। তাহলে এটা করার জন্য দেখেন পৃথিবী পৃষ্ঠ থেকে স্যাটেলাইট গুলোকে কত? 34,000 কিলোমিটার। কত হাজার? 34,000। মাঝে মধ্যে দেখবেন অনেক জায়গায় আসতে পারে কত? 34 না দিয়ে কত থাকতে পারে? 36,000 কিলোমিটার। ঠিক আছে, উপরে পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে হুবহু একই গতিতে প্রদক্ষিণ করে। তাই জিও স্টেশনারি স্যাটেলাইটকে কি এক জায়গায় স্থির আছে বলে মনে হয়। ঠিক আছে, প্রথমে এটা টেলিকমিউনিকেশনের জন্য ব্যবহার, আচ্ছা, টেলিকমিউনিকেশনে ব্যবহার করার জন্য এটি প্রথম আবশ্যকীয় সত্য। টেলিকমিউনিকেশন যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সেটাকে অবশ্যই কি করতে হবে? এইটাতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এবারে এখানে তার ব্যবহারগুলো আছে, তার মধ্যে আমরা একটু করে জিপিএস এর পূর্ণরূপটা দেখে নিব। গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা হচ্ছে কার পূর্ণরূপ? জিপিএস এর পূর্ণরূপ। ওকে, আর তবে মহাকাশ অভিযান নিয়ে এখানে হালকা পাতলা কিছু কথা লিখছে, এটা আমাদের দরকার নাই। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কি কি কাজ করতেছে এই জিনিসগুলো লিখছি, একটু জাস্ট একবার রিডিং পড়বো, বেশি কিছু লাগবে না। এবার আসি আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। ঠিক আছে, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। তাহলে এখানে প্রথমে বলবো সেটা হচ্ছে এটা উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে, ঠিক আছে, উৎপাদন সংশ্লিষ্ট যন্ত্রপাতি কোনটা? এটা হচ্ছে আমাদের পিএলসি, প্রোগ্রাম লজিক কন্ট্রোলার। এই পিএলসি ব্যবহার করে কি হচ্ছে? উৎপাদনশীলতাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে পিএলসি ব্যবহার করে কি হচ্ছে? উৎপাদনশীলতাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও যে কোনো পণ্যর, ঠিক আছে, আধুনিক পণ্যের ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কোনো ধরনের যন্ত্র, পণ্যদ্রব্য ডিজাইন, ড্রাফটিং, সিমুলেশন করার জন্য আমরা বিশেষ ধরনের একটা সফটওয়্যার ব্যবহার করতেছি, যার নাম হচ্ছে ক্যাড বা কম্পিউটার এইডেড প্রোগ্রাম। এই কম্পিউটার এইডেড প্রোগ্রামের মাধ্যমে আমরা পণ্যদ্রব্য ডিজাইন, ড্রাফটিং, সিমুলেশন এগুলো করতেছি। আর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য আমরা পিএলসি, প্রোগ্রাম লজিক কন্ট্রোলারটা ব্যবহার করতেছি। ওকে, এই কটা জিনিস জাস্ট যদি জানি তাহলে আমাদের এখান থেকে হবে, এখান থেকে আর এত বেশি কিছু দরকার হবে না। এবার সেই প্রতিরক্ষা, প্রতিরক্ষা তো আমরা জানি, এই প্রতিরক্ষার মধ্যে এই প্রতিরক্ষা ও আইসিটি একে অপরের পরিপূরক। আগে বোমার, ঠিক আছে, আগে যে বোমাগুলো ছিল সেদের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা ছিল না, কিন্তু বর্তমানে স্মার্ট বোমা তৈরি হয়েছে, যেটি নির্দেশ শুনে নির্দিষ্ট জায়গায় গিয়ে কি করে? আঘাত হানে। এছাড়াও দেখেন মনুষ্যবিহীন এয়ারক্রাফট, যেটাকে আমরা বলছিলাম ইউএভি, আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল, ইউভিএ, ঠিক আছে, এটা বলা হয়ে থাকে, বা ড্রোন ব্যবহার করে এই কাজটা করা হচ্ছে আর কি। ঠিক আছে, তো তারপরে এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, এখানে আমাদের সামরিক বাহিনীর যে ইয়াগুলো আছে, এখান থেকে আমাদের সর্বশেষ একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা, সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি, আধুনিক প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ করার জন্য
কোন ভার্সিটিটা করতেছে? MIST, এটা হচ্ছে ভার্সিটি কি, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই MIST কি করতেছে বলেন তো? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওকে, সো আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা শেষ। এবার আমরা যদি একটু MCQ যদি দেখি, স্যাটেলাইট গুলো পৃথিবী পৃষ্ঠ থেকে কত হাজার কিলোমিটার উপরে রাখতে হয়? আমরা সকলে জানি 34,000 কিলোমিটার কি করতে হয়? উপরে রাখতে হয়। জিও স্টেশনারি স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু 1। কততম রাষ্ট্র হিসেবে আমরা এটা পাঠিয়েছি? 57তম রাষ্ট্র হিসেবে। ঠিক আছে, কততম রাষ্ট্র হিসেবে? 57তম রাষ্ট্র হিসেবে আমরা এটা পাঠিয়েছি। CAD এর পূর্ণরূপ কি? কম্পিউটার এইডেড ডিজাইন। ঠিক আছে, কম্পিউটার এইড ডিজাইন। তারপর এটা যদি দেখি, পণ্য ডিজাইন তৈরিতে, ডিজাইন তৈরি করতে কে ব্যবহার করব? পণ্য ডিজাইন তৈরিতে আমরা কিন্তু CAD টাই। PLC কি? উৎপাদনশীলতা বৃদ্ধি করতে কি করে? সাহায্য করে। ওকে, সো আমাদের টাইপ 4ও শেষ। তাহলে আমরা 4টা টাইপ শেষ করে ফেললাম। এবার সে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। অনেক কোশ্চেন আসে, সেম টাইপের অনেক কোশ্চেন আছে বায়োমেট্রিক্স নিয়ে। আমরা একটু কথাবার্তা বলবো। তো বায়োমেট্রিক্সে কি করা হয়? মানুষের দেখেন এখানে গঠন ও আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে, ঠিক আছে, কি করা হয়? কোন একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়ে থাকে। ওকে, আর এই বায়োমেট্রিক্স পদ্ধতিকে আলটিমেটলি কয় রকমের? 2 রকমের কি রয়েছে? বায়োমেট্রিক্স পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি, আর 2 নাম্বারটা হচ্ছে আমাদের আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি। পরীক্ষায় কোশ্চেন আসে কোনটা শারীরবৃত্তীয়, কোনটা আচরণগত। তাহলে আচরণগতটা আমরা একটু করে ভালো মতো মনে রাখবো। আচরণগতর মধ্যে কি কি রয়েছে দেখেন। প্রথমে আমরা যদি বলি, আচরণগততে বলতে রয়েছে কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ। 2 নম্বরে হচ্ছে হাতে করা স্বাক্ষর। হাতে করা স্বাক্ষর আমরা কিন্তু এখনো অনেক প্রচলিত। ঠিক আছে, দেখেন এটা বহুল ব্যবহৃত ও দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি কি? হাতে লেখা স্বাক্ষর। আপনি এখন নিজেও দেখবেন, আপনি যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করছেন তখন দেখবেন আপনার স্বাক্ষর করতে বলে। ব্যাংকে যখন যান তখন দেখবেন কি করতে বলে? স্বাক্ষর করতে বলে। ঠিক আছে, আচ্ছা, কিবোর্ডে টাইপিং এর গতি, সাপোজ একটা ওয়ার্ড দিয়ে আপনাকে টাইপিং এর করতে দিবে। আরেকটা আছে, সেটা হচ্ছে কণ্ঠস্বর। আর সে কি? কণ্ঠস্বর যাচাইকরণ। ঠিক আছে, কণ্ঠস্বর যাচাইকরণ মানে বুঝতে পারছেন, ভয়েস রেকর্ড দিয়ে আপনার আগে রেকর্ড করে রাখবে, দেন আপনি এর সাথে কি করবে? মিলাই দেখবে যে আসলে ঠিক আছে কিনা। কিন্তু এই ভয়েস রেকগনিশন যেটা আছে সেটাতে কি হয় বলেন তো? আপনার যদি গলায় ঠান্ডা লাগে, ঠিক আছে, তখন দেখা যায় গলা যদি ভেঙে যায়, তখন দেখা যায় কি কথাটা কি সেম আগের মতো আসবে? আসবে না। তাহলে এটা কিন্তু তখন কি করবে বলেন তো? এটা তখন হচ্ছে আমাদের ঝামেলার সৃষ্টি করবে। ওকে, সো বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার ক্ষেত্রের কথা যদি বলি, দেখেন মৃতদেহ শনাক্তকরণ করবে, অপরাধী শনাক্তকরণ করবে, পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্ত করবেন, জাতীয় পরিচয়পত্রে আমরা কিন্তু জানি NID তে ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে বায়োমেট্রিক পাসপোর্ট, তারপর হচ্ছে ড্রাইভিং বা লাইসেন্সের ক্ষেত্রে, ভোটার নিবন্ধন, ভোটারের ক্ষেত্রেও কিন্তু এটা হয়। তারপর হচ্ছে ATM ও অনলাইন ব্যাংকিং, প্রবেশ নিয়ন্ত্রণ বা উপস্থিতি নির্ণয়, কম্পিউটার মোবাইল ফোনে লগ ইন করার জন্য, ই-কমার্স, স্মার্ট কার্ড কি? স্মার্ট কার্ড তৈরিতে। ঠিক আছে, স্মার্ট কার্ড তৈরিতেও কিন্তু আমরা কি করে থাকি বলেন তো? এই বায়োমেট্রিক্স পদ্ধতি। এই বায়োমেট্রিক বলেন, বায়ো ইনফরমেটিক্স বলেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলেন, এইগুলার কোথায় আপনি ব্যবহার করতেছেন সেটা সবচেয়ে বেশি আসে। ওকে, আর এখানে তো বললাম কি হইলে ব্যক্তির সর্দি কাশি হইলে কি হয়? বিঘ্ন ঘটে। আচ্ছা, সো এই কথাগুলো আমি একসাথে বলে ফেললাম। তাহলে আচরণগতের মধ্যে ছিলাম। আচরণগতে তাহলে আমরা 3টা পাইলাম, হচ্ছে কিবোর্ড, আর হচ্ছে কি স্বাক্ষর, আর হচ্ছে ভয়েস রেকগনিশন। ওকে, এবার আসি আমাদের শারীরবৃত্তীয়টাতে আসি। শারীরবৃত্তীয়টা হচ্ছে প্রধান। আমাদের সিকিউ গুলাতে এখন দেখা যাচ্ছে শারীরবৃত্তীয় আর দুইটা মিলেই দেয়। সিকিউ গুলো এখান থেকে ভালো একটা পসিবিলিটি আছে যে কোনো একটা বোর্ডে আসার জন্য। এটা প্রথমে যেটা আছে শারীরবৃত্তীয়, তাহলে এটা হচ্ছে সেই শারীরবৃত্তীয় পদ্ধতি। তাহলে এই শারীরবৃত্তীয় পদ্ধতির মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি? আঙ্গুলের ছাপ শনাক্তকরণ, ফিঙ্গারপ্রিন্ট আর কি। ঠিক আছে, সো সেই ফিঙ্গারপ্রিন্টটা আমরা কিন্তু এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্টে কি হয় বলেন তো? সবচেয়ে বেশি ইউজেবল হচ্ছে কি? এই ফিঙ্গারপ্রিন্টটা। তুমি মোবাইলেও কিন্তু দেখো ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতেছো। ওকে, এছাড়া হচ্ছে এই ফিঙ্গারপ্রিন্টটাতে প্রায় 100% তুমি অ্যাকুরেট কি পাও? ফলাফল পাও। অন্যান্য গুলোর তুলনায় অ্যাকুরেট ফলাফল যারা দেয় তাদের তুলনায় এটার দামটাও কি একটু সস্তা আছে। আর এখানে কার উপর মিল রাখা হয়, মানে কি কি দেখা হয় দেখো। এখানে এই মেশিনটাই, ফিঙ্গারপ্রিন্ট যে মেশিনটা আছে সেটা কি করে? আঙ্গুলের রেখার বিন্যাস, ত্বকের টিস্যু ও ত্বকের নিচের রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে কি করে? ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপচিত্র কি করে? তৈরি করে দেন সে তার সাথে মিলাই আর কি। ঠিক আছে, 3টা জিনিস, এই 3টা জিনিসের উপর ভিত্তি করে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে কি করে? আঙ্গুলের ছাপচিত্র তৈরি করে। বহুপদী MCQতে আসতে পারে। সেই জন্যই এই লাইনটা কি করলাম? একটু দাগাই দিলাম। এবার আসি পরেরটা, সেটা হচ্ছে কি? হ্যান্ড জিওমেট্রি।
হ্যান্ড জিওমেট্রির মাধ্যমে বুঝি, হাতে ইয়া করে এরকম করে। তাহলে এটা এখানে কি করা হবে, হাতের আকার দেখা হবে, হাতের পুরুত্ব, হাতের রেখার বিন্যাস, এই তিনটা জিনিস কি করা হবে। এছাড়া হচ্ছে হাতের আঙ্গুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। কিন্তু যারা কায়িক পরিশ্রম করে, কাদের জন্য, যারা কায়িক পরিশ্রম করে তাদের জন্য এই পদ্ধতিটা এত বেশি কি নয়, কার্যকরী নয়। যেমন হচ্ছে বিভিন্ন যে শ্রমিক মানুষ রয়েছে তাদের দেখা যায় ওই জিনিসটা আস্তে আস্তে ইয়া হয়ে যেতে থাকে আর কি, ঠিক আছে। এছাড়া হাতে যদি কিছু লেগে থাকে, এটা কি ঝামেলা আছে। এখানেও যেমন দেখেন আঙ্গুলটা যদি আপনাদের, যাদের আঙ্গুল ঘেমে যায় তাদের কিন্তু কি ঝামেলা, ঠিক আছে। তারপর হাতে ময়লা থাকলেও দুটো সেম জিনিস। ওকে, এবার সেই আইরিশ শনাক্তকরণ, এবার কি, এবার হচ্ছে আইরিশ শনাক্তকরণ। তাহলে এই পদ্ধতিতে চোখের মনির চারপাশে যে রঙিন বলয় আছে বা আইরিশ আছে সেটা কি করে শনাক্তকরণের কাজে ব্যবহার করা হয়। তবে এবার এখানে একটু ঝামেলা আছে, আপনাকে চোখটাকে কি করতে হবে, একটা জায়গায় যাই এরকম করে দেখাতে হবে, ঠিক আছে। তখন আপনার চোখের কিন্তু কি হতে পারে, সমস্যা হইতেই পারে। তারপর আপনি যখন কি করবেন, যারা চশমা পরে তাদেরও দেখা যায় এটা দেখতে সমস্যা করে। তারপরে এখানে এই কথাগুলো একটু করে লিখছে। ওকে, এবার সেই পরেরটা হচ্ছে কি মুখমণ্ডলের অবয়ব, যেটা হচ্ছে আমরা বলি ফেস রিকগনিশন, আমাদের মোবাইলে আছে, ঠিক আছে। আমরা একটা ফেস রিকগনিশন আছে, সে ফেস রিকগনিশনের ঝামেলাটা কি, সাপোজ আমি এখন ছবি চুলালা মাথায় তুলছি, সাপোজ আমি যদি এখন ডাব্বু করে দিই আমাকে চিনবে, সে চিনবে না। সাপোজ আমি যদি এখন একটা ভূত সাজি আমাকে চিনবে না। তাহলে এই যে মেয়েরা যে অতিরিক্ত মেকআপ করে, যে গয়নাকাটি পরে, তাহলে এই সকল জিনিসগুলোতে আমাদের এই ফেস রিকগনিশনটা কি করে বলেন তো, ঝামেলার সৃষ্টি করে। তাহলে এই পদ্ধতিতে পুরো মুখমণ্ডলের ছবি তুলে শনাক্ত করা হয়, আগে সংরক্ষিত স্যাম্পল বা মানের সাথে ইয়া করে এটা তুলনা করা হয় আর কি, ঠিক আছে। আর ডিএনএ পর্যবেক্ষণ আমরা তো জানি, ডিএনএ এর পূর্ণরূপ কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই টেস্টের মাধ্যমে আসলে এটা টেস্টের মাধ্যমে, আর টেস্ট করার জন্য এখানে কি কি উপাদান তারা নেয়, রক্ত, চুল, আঙ্গুলের নখ, মুখের লালা ইত্যাদি থেকে কি করে বলেন তো ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়। তারপর এরপর এগুলোর গঠন প্রকৃতি শনাক্ত দ্বারা ম্যাপ বা ব্লুপ্রিন্ট বায়োলজিক্যাল রিয়াতে রাখা হয়, পরবর্তীতে সাথে মিলিয়ে শনাক্তকরণ করা হয়, ঠিক আছে। তো শনাক্তকরণের জন্য আলটিমেটলি মানে কে কার ছেলে বা কে কার মেয়ে, এই সকল যে শনাক্ত বা মৃতদেহ শনাক্তকরণে আমরা আলটিমেটলি এই ডিএনএ টেস্টটা কিন্তু কি করে থাকি, অনেক বেশি জনপ্রিয়, এটা ব্যবহার করে থাকি। আর অলরেডি এগুলোর তো ব্যবহার ক্ষেত্র কোথায় কি কাজ করে এগুলো তো অলরেডি বলে ফেললাম। এবার আমরা একটু এমসিকিউ সলভিং আসি। তাই বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করা হয় কোথায়, আমরা জানি ব্যক্তি শনাক্তকরণে বায়োমেট্রিক্স প্রযুক্তি আমরা ব্যবহার করে থাকি। কোন বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়, আমরা দেখছি ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেটার ব্যবহার আমরা সবচেয়ে বেশি দেখি। তারপর হচ্ছে ক্যাপচার, এক্সট্রাকশন, কম্প্যারিজন, ম্যাচিং। এটা কার সাথে মিলে, এটা আসলে আলটিমেটলি বায়োমেট্রিক্স এর সাথে কি হয় বলেন তো, এই জিনিসটা যায় আর কি। তারপর আচরণগত বৈশিষ্ট্যর বায়োমেট্রিক্স হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য বায়োমেট্রিক্স, হাতে করা স্বাক্ষর ইয়েস, ডিএনএ পর্যবেক্ষণ না, কণ্ঠস্বর যাচাইকরণ এটাও ইয়েস। পরবর্তী, মানুষকে ইউনিক হিসেবে শনাক্তকরণের প্রযুক্তি কোনটা, এটা কিন্তু আমাদের বায়োমেট্রিক্স প্রযুক্তি। তারপর এটা যদি দেখি কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, সেম জিনিস অনেকবার আসছে সেটা বায়োমেট্রিক্স। মোবাইল সিম ক্রয় দেখবেন আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন কিন্তু, তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার হবে হচ্ছে আমাদের বায়োমেট্রিক্স পদ্ধতি। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ, ঠিক আছে, এটাও কি, এটাও সেম আনসার আগের মতোই বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার হতে পারে জাতীয় পরিচয়পত্রে, ইয়েস, স্মার্ট কার্ডে ব্যবহার করা হচ্ছে, পাসপোর্টে, ইয়েস, পাসপোর্টও আছে, জন্ম নিবন্ধনে কিন্তু আমরা খেয়াল করি নাই, তার জন্ম নিবন্ধন না। ওকে, তারপর এটা যদি দেখি, এখন আমরা দেখব টাইপ 6 বায়ো ইনফরমেটিক্স নিয়ে আমরা কি করব, কথাবার্তা বলবো। তাহলে আসি, বায়ো ইনফরমেটিক্স হচ্ছে কি কি, দেখেন এখানে কি কি আছে, জীববিজ্ঞান আছে, কম্পিউটার সায়েন্স আছে, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত ও পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটা বিষয়, ঠিক আছে। এই বিষয়টি জন্ম হচ্ছে কিসের, দেখেন তো জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা কি করবে, সংরক্ষণ করবে এবং সঠিকভাবে প্রক্রিয়াকরণ করবে, এগুলো ব্যাখ্যা করার জন্য। আর বায়ো ইনফরমেটিক্সের সর্বপ্রথম সাফল্য এসেছিল কত, 13 বছরের দীর্ঘ প্রচেষ্টার পর, কি আবিষ্কারের মাধ্যমে, মানব জীবন, ঠিক আছে, মানব জীবন প্রথমবার সিকোয়েন্স করা হয়েছিল তখন, এবং সেই তথ্য যখন অনলাইনে প্রকাশ করা হয় তখন সারা বিজ্ঞানী এই কি হয় বলেন তো, সেটি পেতে পারে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম যে জিনিস। আর বায়ো ইনফরমেটিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে কি, ক্যান্সারের উপর গবেষণা কি করে, এই বায়ো ইনফরমেটিক্স করে থাকে, ঠিক আছে। ভবিষ্যতে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদাভাবে তার নিজস্ব ওষুধ ব্যবহৃত হবে, সেটাও কিন্তু এই বায়োমেট্রিক্সের গবেষণার ফল। তাহলে এইখান থেকে আলটিমেটলি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার ক্ষেত্রটা পরীক্ষা আসছে, মাস্ট বায়োইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্র এটা মাস্ট আসছে। আলটিমেটলি প্রত্যেকটা কোনটার ব্যবহার ক্ষেত্র একটা না একটা এমসিকিউতে দেখবেন প্রত্যেকটা বোর্ডে আছে, নিচের কোনটি এটার ব্যবহার ক্ষেত্র, নিচের কোনটি এটার ব্যবহার ক্ষেত্র, এটা আসে। ওকে, তাহলে আসি এবার। তাহলে এই সাধারণত এটা কয়টা, এই বায়োইনফরমেটিক্স মেইনলি কয়টা, 4টা,
কয়টা, 4টা ভিন্ন ভিন্ন ইয়া নিয়ে। একটা হচ্ছে আণবিক জীববিদ্যা, তারপর হচ্ছে ডেটাবেজ, তারপরে কি প্রোগ্রাম, আর হচ্ছে গণিত পরিসংখ্যান। কোনটার মাত্র কাজ কি সেটা একবার দেখলে হয়। সো আলটিমেটলি আসি বায়োইনফরমেটিক্স এর ব্যবহার। তাহলে কি আমরা প্রথমে পেলাম হচ্ছে জিনোম সিকোয়েন্স, তারপর আমাদেরকে আসবে সেই প্রোটিন সিকোয়েন্স, এগুলো তো আসবে। এছাড়াও দেখেন মলিকুলার মেডিসিন যদি বলে তাও বায়োমেট্রিক্স, তারপর হচ্ছে জিন থেরাপি আছে, তারপর হচ্ছে ওষুধ তৈরিতে, বর্জ্য পরিষ্কারকরণে, জলবায়ু পরিবর্তন গবেষণায়, ঠিক আছে, তারপর হচ্ছে বিকল্প শক্তির উৎস সন্ধানে, জীবাণু অস্ত্র তৈরিতে, ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, তারপর হচ্ছে জিন ফাইন্ডিং, প্রোটিনের মিথস্ক্রিয়া, এই সবগুলোর ক্ষেত্রে আমরা বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার দেখতে পাই। পরীক্ষায় আসছেই, ধরে নেন আসছে, কোন একটা বোর্ডে আসছে বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার। পরের স্লাইডটা দেখি। পরের স্লাইড কি, আমরা হচ্ছে এমসিকিউ সলভ করব। এমসিকিউ সলভ করে দেখি নিম্নের কোনটি বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার করতে, দেখছেন যশোর 2024 সালে আসছে। কোনটা আমরা জানি, ডিএনএ ম্যাপিং আর অ্যানালাইসিস। ডিএনএ খণ্ডক পৃথককরণ, প্রতিস্থাপন, ডিএনএ তৈরি, এই সবগুলা কাজ কে করে জানেন? এই সবগুলা কাজ করে হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা নেক্সট স্লাইডে পড়ব। জেনেটিক কে করে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই বাকি কাজগুলো করে। ওকে, পরবর্তী কোশ্চেন, প্রোটিনের সিকোয়েন্স তৈরি করে। তাহলে প্রোটিনের সিকোয়েন্স, এটাও কার উদাহরণ ছিল? বায়ো ইনফরমেটিক্স এর উদাহরণ ছিল। বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় কোথায়? ডিএনএ ম্যাপিং, ইয়েস। জিন ফাইন্ডিং, ইয়েস। মেশিন লার্নিং, না। পরের কোশ্চেন, কোনটি বায়ো ইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য? জৈবিক বায়োলজিক্যাল ডেটার সমাহার, ঠিক আছে। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির কোনটা? এটাই হইতেছে বায়ো ইনফরমেটিক্স। জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয়? জিন ফাইন্ডিং গবেষণায় বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয়। এবার আসি আমাদের টাইপ 7, আর মাত্র 2টা টাইপ আছে, তারপর আমাদের শেষ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা এবার কি করব? কথাবার্তা বলবো। ওকে, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলি, প্রত্যেকটা কোষের মাঝে কি থাকে? প্রত্যেকটা কোষের মাঝে কি থাকে? ক্রোমোজোম। আর ক্রোমোজোম কি দ্বারা গঠিত? ক্রোমোজোম হচ্ছে ডিএনএ দ্বারা গঠিত, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এর ডাবল হেলিক্স। হেলিক্সটা কি? ডাবল হেলিক্স, ঠিক আছে। আচ্ছা, আর এই ডিএনএ এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সেই প্রাণীর জীবের বৈশিষ্ট্য বহন করে। প্রাণীর জীবের বৈশিষ্ট্য বহন করে কে? প্রাণীর জীবের বৈশিষ্ট্য বহন করে হচ্ছে আমাদের জিন। এগুলো বায়োলজিক্যাল কিছু কথাবার্তা। আর একটা ক্রোমোজোমে কি থাকতে পারে? অসংখ্য জিন থাকে। আর মানবদেহে প্রায় 20 থেকে 30,000 কি রয়েছে? জিন রয়েছে, ঠিক আছে। আর এক সেট জিনকে কি বলা হয় বলেন তো? জিনোম বলা হয়। জিনোম কাকে বলে? এক সেট যে জিন আছে সেই এক সেট জিনকে আমরা কি বলে থাকি? জিনোম বলে থাকি আর কি, ঠিক আছে। সো আমরা এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। গবেষণার মাধ্যমে যখন এক জিন পরিবর্তন করে আরেকটা জিনে লাগানো হয়, তখন সেটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ বা আরডিএনএ বলে থাকি। আর রিকম্বিনেন্ট ডিএনএ, ঠিক আছে, আরডিএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও, ঠিক আছে, বা জিএমও বলা হয়ে থাকে। সেখান থেকে আর কিছু দরকার নাই। তারপরে আমরা যদি আসি এখানে যদি একটু করে দেখি আর কি, আলটিমেটলি কি বলেন তো? উচ্চ ফলনশীল জাতের ধান, অন্যান্য ফসল বা জীবের জোড়া লাগিয়ে কি করা হয়? আরো উচ্চ, যেমন হাইব্রিড ধান তৈরি করা হবে, প্রাণী বা মৎস্য সম্পদ যে আছে সেটা উৎপাদিত করা হবে, ঠিক আছে। এগুলোই আলটিমেটলি কার কাজ? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। তাহলে দেখেন এখানে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আরো কিছু কি করা হয়েছে বলেন তো? কাজ সম্পর্কে বলা আছে। যেমন হচ্ছে কি, খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা ইয়া করে থাকি। এই বিষয়টি কি? হাইব্রিড, ঠিক আছে, হাইব্রিড ধান, হাইব্রিড ইয়া ইত্যাদি। তবে হচ্ছে কৌশলগতভাবে পরিবর্তিত ইকোলি ব্যাকটেরিয়া ও ইস্ট হতে কি করা হচ্ছে? ইনসুলিন তৈরি করা হয় কই থেকে? ইকোলি ব্যাকটেরিয়া ও ইস্ট হতে, ঠিক আছে, যা হরমোন বৃদ্ধি, তারপর হচ্ছে বামনত্ব, ভাইরাস জনিত রোগ, ক্যান্সার, এইডস ইত্যাদি চিকিৎসায় এই জিন প্রযুক্তির কি রয়েছে? ক্রমাগত ব্যবহার দেখা যাচ্ছে। হরমোন বৃদ্ধি, এই সকল কাজগুলোতে কি করা যাচ্ছে? এটাতে আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারটা বেশি দেখতেছি। এছাড়াও উচ্চ ফলনশীল যে ধান দিয়ে ইয়া তৈরি করে আর কি, ঠিক আছে। আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট, নাম কি? ব্রি, ঠিক আছে। এটা কি করতেছে? বিভিন্ন ধরনের ভ্যারাইটি কি করতেছে? ধান ইয়া করতেছে। তারপর হচ্ছে পার্পল কালারের কি উপসি ধান দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলছে এটা। এছাড়া সম্প্রতি পাটের জিনোম আবিষ্কার, ঠিক আছে, পাটের জিনোম আবিষ্কার করছে কে? মাকসুদুল আরব, ঠিক আছে। সেই জিনিসটাকে দিয়া করতেছে। এছাড়াও দেখেন হচ্ছে আমাদের বিভিন্ন ভুট্টা কি
ভুট্টা, ধান, তুলা, টমেটো, পেঁপে সহ ইত্যাদি বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ যাতে ক্ষমতা বাড়ায় সেই জিনিসটা, আগাছা যাতে না থাকে, আগাছা সহিষ্ণু করা, পোকামাকড় প্রতিরোধী, ঠিক আছে। এছাড়াও হচ্ছে বিভিন্ন জাতের মাছ বিভিন্ন ধরনের যে মাছ উৎপাদনগুলো আছে এগুলোও কিন্তু আমরা কি করি, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা কি করি, ব্যবহার করি, ঠিক আছে। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের কিছু বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, মানে কিছু খারাপ প্রভাব দেখা যাচ্ছে। সেটা কি, সেটা হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস। এই জীববৈচিত্র্য হ্রাস হচ্ছে, সেই জীববৈচিত্র্য হ্রাসের কারণে কি হচ্ছে বলেন তো, জীবজগতের মারাত্মক বিপর্যয় ঘটতেছে, যেখানে অনৈতিক বা অযাচিতভাবে জিনের কি ঘটতেছে, স্থানান্তর ঘটতেছে। এছাড়া মানবদেহে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সেই অ্যান্টিবায়োটিকের কি হচ্ছে বলেন তো, কার্যকারিতাও হ্রাস হচ্ছে। আর অ্যালার্জির উদ্ভব সব বিভিন্ন জীব বিধ্বংসী প্রজাতি বা ভাইরাসের কি করতেছে, উদ্ভাবন হচ্ছে। কার মাধ্যমে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যেমন জেনেটিক ইঞ্জিনিয়ার যেমন তার মানে সুবিধাও আছে, ঠিক তেমনি এদের কি রয়েছে বলেন তো, অনেক অনেক অসুবিধাও কিন্তু রয়েছে। ওকে, আশা করি এগুলো বুঝতে পারছি। হ্যালো, বেশি কিছু না, জাস্ট মুখস্থ পড়াই। তো এবার যদি আসি আমরা, ডিএনএ এর নতুন বিন্যাস তৈরিতে ব্যবহার করা হয় কোনটা, এটা সেই সেম আনসার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা ইউজ করে থাকি। মানুষের জিনের সংখ্যা কত, আমরা বলছিলাম 30,000, ঠিক আছে, 20 থেকে 30,000, এটা আনসার হতো 30,000। পরবর্তী, বিজ্ঞানী মাকসুদুল আদম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে করছে, কিছুক্ষণ আগে বুঝলাম, পাট নিয়ে, ঠিক আছে। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে ব্যবহার করা হয় কোনটা, এটাও সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে। তারপর আসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটা, আমরা চিকিৎসা ক্ষেত্রে কিন্তু কি করে থাকি, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ব্যবহার করে থাকি। নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কি বলা হয়, জেনেটিক্যালি মডিফাইড, এই যেটা, সেটাকে আমরা কি বলে থাকি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে থাকি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়, ট্রু। বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, ট্রু। খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়, ফলস। তারপর আসি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছে, যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণে বেড়ে গেছে। তাহলে উদ্দীপকের গবেষণার সহায়ককে, গবেষণার সহায়ক হচ্ছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর হচ্ছে প্রতিষ্ঠানটির সাফল্য দেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, ইয়েস। জীব বৈচিত্র্য পথ সুগম হবে, ইয়েস। বিভিন্ন বৈচিত্র্য সৃষ্টি হবে, ধানের দেশীয় প্রযুক্তি বিলুপ্ত হবে, ইয়েস। কারণ সেইটা বাদ দিয়ে এখন আমরা ওই ধানটাই কি করব, চাষ করব। ওকে, পরেরটা আসি, বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার ক্ষেত্রগুলো হইল জৈব প্রযুক্তি, জীবাণু অস্ত্র তৈরি, মহাকাশ গবেষণা। মহাকাশ গবেষণা তো নাই, তাহলে জৈব প্রযুক্তি এবং জীবাণু অস্ত্র তৈরি, এগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের মধ্যে পড়বে। এবার হচ্ছে, বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং শিক্ষা নিচ্ছে, তার মানে এটা বুঝতে পারছি, ভার্চুয়াল রিয়েলিটি। বাবুর ব্যবহৃত প্রযুক্তি, হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেই করলো। আর বাবুর বাবা প্রযুক্তির সীমাবদ্ধতা, বাবুর বাবা একটা প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করতেছে, তার আলটিমেটলি বুঝতে পারতেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটার ফলে দেশীয় প্রযুক্তির বিলুপ্তি করবে, ইয়েস। ফলন কমে যাবে, ফলন তো কমবে না, ফলন বাড়তেই পারে, কিন্তু নতুন রোগ সৃষ্টি হতে পারে, ইয়েস। নতুন রোগ কি হবে, সৃষ্টি হবে। ওকে, তারপর এটা যদি দেখি, আমাদের সর্বশেষ টপিক, আমাদের আজকের লেকচারের সর্বশেষ টপিক, সেটা হচ্ছে কি, ন্যানো প্রযুক্তি। এই ন্যানো প্রযুক্তি নিয়ে এখন আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে। tan ইনভার্স 9 মিটারকে কি বলা হয়, ন্যানোমিটার বলে। তাহলে আমাদের মাঝে মধ্যে পরীক্ষা আসতে পারে, তাহলে 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত বলেন তো, tan ইনভার্স 9 মিটার। তাহলে এখন এখান থেকে যদি বলে 1 মিটার ইকুয়াল টু কত, সাপোজ এখান থেকে আরেকটা এমসিকিউ আসছে এরকম 10 ন্যানোমিটার, তাহলে 10 ন্যানোমিটার মানে কি ভাইয়া, 10 ন্যানোমিটার মানে হচ্ছে tan ইনভার্স 9 ইনটু 10, তাহলে আলটিমেটলি কত হবে, tan ইনভার্স 8 মিটার। শেষ, ঠিক আছে। এগুলো একটু করে জাস্ট মনে রাখবো আমরা, আর যদি মিটার থেকে এখানে দেয় তো জাস্ট উল্টে দিব আর কি, ঠিক আছে। ওকে, ডান। তাহলে এবার আসি আমরা পরবর্তী জিনিস, বা বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে কত, 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কিছু তৈরি করাকে বা ব্যবহার করাকে ন্যানো টেকনোলজি বলে। ওকে, আর এইখান থেকে হচ্ছে আমরা ন্যানো টেকনোলজি দুইটা আলটিমেটলি আছে আর কি, ঠিক আছে। সো এখানে ন্যানো টেকনোলজিকে হালকা পাতলা অনেক কিছু বলা হয়েছে। সো আমরা এখান থেকে এটা দেখার থেকে আমরা দেখবো হচ্ছে এটা ন্যানো প্রযুক্তিকে দুইটা পদ্ধতিতে ব্যবহার করা হয়। একটা বটম আপ, এটা হচ্ছে কি আপ মানে উপরে উঠবে, আর ডাউন মানে কি নিচে নামবে। তাহলে আপ মানে আপনি মনে করবেন ছোট থেকে কিভাবে বড় হবে। এই পদ্ধতি দেখেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তাহলে এই পদ্ধতিতে কি বলতেছে, এই পদ্ধতি বলতেছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণবিক উপাদান থেকে ধীরে ধীরে কি হয়, ধীরে ধীরে বড় জিনিস তৈরি হয়।
তাহলে বড়র দিকে উঠতেছে, তার মানে আপ হচ্ছে। আর ডাউন মানে কি, কমে আসবে। তাহলে বড় আকৃতির কিছু থেকে কি হবে বলেন তো, ভেঙে ভেঙে কি করা হবে, থেকে ছোট ছোট করা হয়। ঠিক আছে, আর এখানে এই লাইনটা দেখেন, আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। এই উপপাদ্যকে সামনে রেখে কার মাধ্যমে, স্মার্ট ওষুধের মাধ্যমে কি করা হচ্ছে, প্রাণঘাতী যে ক্যান্সার আছে সেই ক্যান্সার সহ দুরারোগ্য রোগ থেকে মুক্তি। ঠিক আছে, এছাড়া প্রতিরক্ষা ব্যবস্থায় ন্যানো রোবট, তারপর কোয়ান্টাম কম্পিউটিং, বিশ্বব্যাপী কর্মসংস্থান ইত্যাদি সকল কিছু কি এই ন্যানো টেকনোলজির মাধ্যমে সম্ভব। এবার সেখানে ন্যানো টেকনোলজির ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেমন হচ্ছে কি কম্পিউটারের হার্ডওয়্যার তৈরিতে এটা আসছে মাস্ট। চিকিৎসা ক্ষেত্রে কি করা হয়, ন্যানো টেকনোলজি আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। খাদ্য শিল্পে এটাও মাস্ট আসছে। খাদ্য শিল্পে যেমন খাদ্যদ্রব্য প্যাকেটিং, স্বাদ তৈরি, গুণগত মান রক্ষার্থে আমরা কি করে থাকি, ন্যানো টেকনোলজি ব্যবহার করে থাকি। এছাড়াও জ্বালানি তৈরির ক্ষেত্রে, ঠিক আছে, যেমন হাইড্রোজেন অয়েল থেকে কি করতে হচ্ছে, হাইড্রোজেন আয়ন থেকে ফুয়েল তৈরি, সৌর বিদ্যুৎ উৎপাদনের সৌরকোষ তৈরি কাজে ইত্যাদি কাজে। যোগাযোগের ক্ষেত্রে এটা মাঝে মধ্যে দেখা যায় আসে। আর খেলাধুলা এটা অনেক বেশি আসছে, যেখানে হচ্ছে ফুটবল বা গলফ বল বাতাসের যে ভারসাম্য রক্ষার জন্য, তারপর যে টেনিস বলে যে স্থায়িত্ব আছে, বা ক্রিকেট বলের স্থায়িত্ব রক্ষার জন্য আমরা ন্যানো টেকনোলজি ইউজ করি। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রসাধন শিল্পে দেখা যায় অনেক বেশি আসে। প্রসাধনীতে কি করা হয়, জিঙ্ক অক্সিডেন্ট ন্যানো পার্টিকেল যুক্ত হওয়ার কারণে কি হচ্ছে, ত্বকের ক্যান্সার রোধ করা সম্ভব হচ্ছে। ঠিক আছে, এছাড়াও আমাদের সানস্ক্রিন যে অথবা ময়েশ্চারাইজার আছে সেটা তৈরিতে আমরা কি করতেছি, এই ন্যানো টেকনোলজির ব্যবহার কিন্তু করতেছি। ঠিক আছে, এছাড়া দেখেন এটা আমরা একটু করে দেখে নেব। যেগুলো হচ্ছে আমি স্টার দিচ্ছি সেগুলো পরীক্ষা আসছে, আর যেগুলো আমি দাগ দিচ্ছি সেগুলো তো আপনারা নিজেরা একটু করে দেখবেন, কারণ এবার আসতে পারে আপনাদের সময়। যেমন ট্যানারি শিল্পের বর্জ্যকে কি করা হবে, এই ন্যানো টেকনোলজির মাধ্যমে কি করা হবে, দূষণ মুক্ত করে ফেলা হবে আর কি। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে ন্যানো টেকনোলজির কিছু সুবিধা অসুবিধা নিয়ে এখানে কথাবার্তা বলছে, আর কিছু না। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি, তাহলে আমাদের হয়ে যাবে। টপ ডাউন পদ্ধতি, টপ ডাউন পদ্ধতি বা বটম আপ পদ্ধতি কোথায় পাই আমরা, ন্যানো টেকনোলজিতে পাই। ন্যানো বলতে কি বোঝায়, 10⁻⁹ কে বোঝাই। ওকে, তারপর হচ্ছে অ্যাপল M11 মোবাইলের তৈরিতে কি ব্যবহার করা হয়, এটা তো হচ্ছে আমাদের সেই ন্যানো টেকনোলজি। বিভিন্ন কম্পিউটারের যে যন্ত্রাংশ যেগুলো আছে সেগুলো, মোবাইলের যন্ত্রাংশ, এগুলো তৈরিতে আমরা এই ন্যানো টেকনোলজি ইউজ করে থাকি। ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কই থেকে, মলিকুলার কম্পোনেন্ট থেকে। মলিকুলার মেডিসিন যখন বলবে তখন হবে কি বলেন তো, তখন হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। ওকে, এখানে অনেকে আবার ভুল করে। তারপর হচ্ছে খাদ্যজাত দ্রব্য মান ঠিক রাখার জন্য আমরা কি ব্যবহার করি, এই খাদ্যজাত দ্রব্য মান ঠিক রাখার জন্য আমরা ন্যানো টেকনোলজি ইউজ করি। টপ ডাউন পদ্ধতিতে কোনো একটা জিনিসকে করা হয়, টপ ডাউন পদ্ধতিতে কার সাথে যুক্ত, ন্যানো টেকনোলজির সাথে যুক্ত। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটা, এটাও হচ্ছে আমাদের সেই ন্যানো টেকনোলজির মধ্যেই পড়ে। স্মার্টফোন তৈরিতে ক্ষুদ্র যন্ত্রাংশ সুন্দরভাবে তৈরি করতে কে সাহায্য করবে, এটাও ন্যানো টেকনোলজি। মলিকুলার কম্পোনেন্ট থেকে কোন অবজেক্ট তৈরি করা কি বলা হয়, এটার আনসার হচ্ছে কি আমাদের ন্যানো টেকনোলজির মধ্যেই পড়ে। শেষ। সো দেখা হবে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে। আমাদের আর মাত্র একটা ওয়ান শট ক্লাস বাকি, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আমরা দেখেন তৃতীয় অধ্যায়ের উপর 2টা, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং প্রথম অধ্যায়। অলরেডি আমরা 4টা অধ্যায়ের কিন্তু ওয়ান শট ডান। তার মানে এই 4টা অধ্যায়ে যে 5টা ওয়ান শট আছে সেটা করলেই কিন্তু আপনার 20 মার্কস নিশ্চিত। তৃতীয় অধ্যায়ের জন্য যদি 5 মার্ক ধরি, তাহলে আপনাদের কিন্তু অলরেডি 20 মার্কস হয়েই গেছে। ঠিক আছে, আর মাত্র কত বাকি, 5 বাকি। সো যারা 1 ঘন্টার মোটামুটি ক্লাস হয়েছে, বেশিক্ষণ হয় না, 50 থেকে 1 ঘন্টা, সেই 50 থেকে 1 ঘন্টার মধ্যেই ভাইয়া চেষ্টা করছি একদম বেসিক থেকে শুরু করে সকল বিষয়। প্রথমে আগে বই দাগেছি। ঠিক আছে, আপনারা এক্সট্রা ইনফরমেশন না নিয়ে আপনি যদি বোর্ড পরীক্ষায়, মানে বোর্ড বই যেটা আছে আপনাদের, যেটা বোর্ড বই ছোটটা দিছে, সেই বোর্ড বইটা পড়ে আপনারা যদি টেস্ট পেপারটা সলভ করেন, তাহলে এই মোর দ্যান এনাফ, আর বেশি কিছু লাগবে ইনশাআল্লাহ। বইয়ের মধ্যে থেকে দেখবেন আনসার দিস, এমসিকিউ দিছে। অনেকে দেখা যায় ভাই বই তো নাই এগুলা বলে, আসলে তারা বই পড়ে নাই, বইয়ের একদম দেখবেন কোনায় কোনায় থেকে দিচ্ছে। ঠিক আছে, সো সেই জন্য জিনিসগুলো একটু ভালো মতো পড়তে হবে। এই জন্য আমি চেষ্টা করছি কি বইয়ের সাথে রিলেট করে আপনাদের জিনিসগুলা বলে দেওয়ার। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লাগবে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই যারা ক্লাসটাতে ছিলেন তারা একটা কমেন্ট করে দেন যে ভাই হ্যাঁ ভাই আমরা ক্লাসের শেষ পর্যন্ত ছিলাম, এবং আপনাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকেও, এবং ছোট ভাই বোন যারা রয়েছে তাদেরকেও কিন্তু ক্লাসটির কথা জানিয়ে দিবেন। সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।